সকাল। শুভ সকাল। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন যমুনা টিভির পর্দায় সকালের বাংলাদেশের আজকের পর্বে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি জুলহা জুবাইর এবং আমি টিনা নন্দীও আছি সাথে, এবং সবাই এতদিনে জেনেই গেছেন যে আমরা দুজন আপনাদের সাথে 1 ঘন্টা করে থাকি আপনাদের সকালটা একটু সুন্দর করে গুছিয়ে দিতে। একদমই তাই টিনা। আর আমরা যে আয়োজনটাই রাখি, যারা মিস করছেন তাদের জন্য বলে দিতে চাই যে আমাদের এই এপিসোডটা আপনারা দেখে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজে, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আর সেই সাথে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফেসবুক। যদি মনের কথাগুলো থাকে লিখে জানাতে চান আমাদের, লিখে ফেলুন আমাদের অ্যাড্রেসে। ফেসবুক অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি, তা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আর আজকের পুরো দিনটা আমি আর টিনা চেষ্টা করব আপনাদের দিনের, যেহেতু আজকে প্রথম কর্মদিবস সপ্তাহের, তাই অনেকের তাড়া আছে। যেখানেই তাড়া আছে, যেখানেই যান সাবধানে যাবেন, সুস্থতার সাথে যাবেন, নিরাপদে যাবেন, এবং গন্তব্যে যাওয়ার আগে আপনাদের আপডেটেড করে দেওয়ার দায়িত্বটুকু আমাদের। তাই আমরা চেষ্টা করব আমাদের শোর মাধ্যমে আজকে দিনের যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া। একদমই তাই। হ্যাঁ, সব আমি বলে ফেলেছি, টিনা আমার দিকে তাকিয়েছিল যে না ঠিক আছে আপডেট করার কথা আমিও বলতে চাই। না না, একদমই অসুবিধা নাই। আমি শুনছিলাম ও কিছু মিস করছে কিনা, ও কিছু মিস করেনি, ও সবকিছু বলে দিয়েছে। অনেক লক্ষ্মী ছেলে, ভালো করে মুখস্থ করে এসেছে। তো নতুন করে কিছু বলার নেই। দর্শকদের সাথে আপডেট শেয়ার করা কথা বলছিলাম টিনা। আমার মনে হয় আমরা জানিয়ে দিতে পারি আজ ঢাকা শহরে কোথায় কি হচ্ছে। রাইট, প্রথমে তাহলে ঢাকা দিয়ে আমি শুরু করছি। দর্শক, আপনারা যারা ঢাকায় রয়েছেন তাদের জন্য জানাচ্ছি, মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা একাডেমিতে আদিবাসী মেলা সকাল 11টায় শুরু হতে যাচ্ছে। আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে এই আয়োজনে। আরও একবার ঢাকার খবরই জানিয়ে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে খাদ্যে বিষাক্ত দ্রব্য, নিরাপদ খাদ্য এবং আমাদের করণীয় শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আয়োজন করা হয়েছে। এটা অনুষ্ঠিত হবে মোকাররম হোসেন ভবনে। ঢাকার আরো খবর জানাচ্ছি, শিল্পী SM সুলতানের 90তম জন্মবার্ষিকীর প্রাক্কালে তার সাথে আগামী প্রজন্মকে গভীরভাবে পরিচয় করিয়ে দিতে এবং SM সুলতানের শিল্প দৃষ্টি প্রসারে চারুপথী আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে বাছাই করা কাজ নিয়ে ঢাকা আর্ট সেন্টারে 3 দিন ব্যাপী চিত্রাঙ্কন প্রদর্শনীর আজ কিন্তু শেষ দিন। বিকেল 3টায় প্রদর্শনী উন্মুক্ত হচ্ছে সবার জন্য, এবং বিকেল 5টায় পুরস্কার প্রদান ও অতিথিদের মূল্যবান আলোচনা করা হবে। আর টিনা, আমি বলতে চাই আপনারা যারা এখনো যাননি অবশ্যই এই আয়োজনে যাবেন, কারণ শিশু চিত্র যারা ছবি যারা আঁকছে একদমই 5 থেকে শুরু করে 13 বছর বয়সী যারা রয়েছেন, আপনারা যদি এদের চিত্রকর্ম দেখেন নিঃসন্দেহে আপনারা অনুপ্রাণিত হবেন যে এত সুন্দর করে যে বাচ্চাগুলো ছবি আঁকছে। আমার মনে হয় তাদের অনুপ্রাণিত করতে হলেও আমাদের একবারের জন্য যাওয়া উচিত, কারণ এদের পবিত্র মনের আঁকা বা প্রত্যেকটি রং এত উজ্জ্বল এবং আঁকাগুলো এত সুন্দর করে আঁকা তাদের আবেগ দিয়ে, আসলে না দেখলে এটি বিশ্বাস করা যাবে না। আমরা মনে হয় এই বিষয়ে আমরা আরো ডিটেইল কথা বলবো। সেটাই। আর জুবাইর বলেই দিল, আমার মনে হয় বাচ্চাগুলো যেহেতু বুঝবে না, বাবা মায়েরা হাত ধরে যদি নিয়ে এসে ওই ছবিগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। এক্স্যাক্টলি। এবার সিলেটবাসীদের জন্য সিলেটের একটা খবর জানাচ্ছি। দেশের অন্যতম রপ্তানিমুখী চা শিল্পের সাথে জড়িত 7 লক্ষাধিক শ্রমিকদের দাবি আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচন আজ। মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার 228টি চা বাগান দেশের একযোগে 228টি চা বাগানে একযোগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি, কুমিল্লা যারা রয়েছেন তাদের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রকৌশল শিক্ষার নবদিগন্ত শীর্ষক সেমিনার সকাল 10টায় কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত হবে। তাই আপনারা যারা মেকাট্রনিক্স নিয়ে আগ্রহী চলে যেতে পারেন সেই সেমিনারে, পড়ে আসতে পারেন অবশ্যই। এবং বগুড়াবাসীরা যেটা করতে পারেন, আপনাদের জন্য কি রয়েছে দেখে নিচ্ছি। জাতীয় সম্প্রচার নীতিমালা সংশোধনের দাবিতে আজ রোববার সকাল 10টায় বগুড়া প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করেছে সাংবাদিক ইউনিয়ন বগুড়া। সব সাংবাদিকরা আশা করছি এখানে থাকবেন, এবং শুধু সর্বসাধারণ উপস্থিতি সাধারণ মানুষ যোগদান করবেন। যাই হোক, এই মুহূর্তে নড়াইলে যারা আছেন তাদের জন্য একটা সংবাদ দিতে চাই। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন
বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 10টায় শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী। যারা আপনারা আছেন নড়াইলের তারা চলে যেতে পারেন এই আয়োজনে, আমার মনে হয় উপভোগ্য হবে। অবশ্যই, এবং আমার মনে হয় নড়াইলবাসী এটা প্রত্যেক বছরই উপভোগ করে এবং যোগদান করবেন আজও, যেহেতু আজ SM সুলতানের জন্মদিন। একদমই তাই। এবার জয়পুরহাটবাসীদের জন্য জয়পুরহাটের খবর। জনগণের পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সংরক্ষণ ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে 10 দিন ব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিদপ্তর জয়পুরহাটের যৌথ উদ্যোগে স্থানীয় শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে এটি হবে এবং প্রত্যেক দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। এটি সবার জন্য। টিনা, আসলে আমরা যদি সবগুলো খবরের দিকে তাকাই তাহলে আমরা যেটা দেখছি যে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রকমের আয়োজন রয়েছে। তবে ঢাকা এবং আরেকটি জায়গায় আমি দেখলাম যে SM সুলতানের নড়াইলে SM সুলতানের জন্মস্থান নড়াইল, সেখানে তার এই জন্মদিন উপলক্ষে যে আয়োজন রয়েছে, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা শিল্পী যারা আমাদের সাহিত্যে বা আমাদের এই শিল্পকর্মের ক্ষেত্রে অবদান রেখে গেছেন, এদের প্রত্যেকের জীবন বা জন্মদিনগুলো যদি এভাবে আমরা সেলিব্রেট করতে পারি তবে আমরাই নিজেদের ভান্ডারকে সমৃদ্ধ করব। কারণ আমাদের আগামী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে SM সুলতানকে চিনতে হবে। যেমন আমার সাথে SM সুলতানের পরিচয় হয়েছিল এরকম, আমার এক্সিবিশন দেখার খুব শখ আছে, এরকম কিছু যারা ছবি আঁকেন এরকম সবাই মিলে একটা প্রদর্শনী আয়োজন করলেন। তো সেই প্রদর্শনীতে যে আমি SM সুলতানের সাথে পরিচিত হয়েছি, তার আগেও পড়েছি অনেক জায়গায়, কিন্তু SM সুলতানের যে চিন্তাধারা বা তার আঁকার মাঝে যেই বিষয়টি ছিল, এটি আমি সেই শিল্পকর্মগুলো দেখে আমি ওই ছবিগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে আমার তার প্রতি আগ্রহ জন্মেছে। তাই আমাদের পরবর্তী প্রজন্মের এই দায়িত্বটা কিন্তু আমাদের কাঁধেই বর্তায় যে আমরা পরবর্তী প্রজন্মকে আমাদের এই পরিচয় করিয়ে দিতে হবে এই গুণী শিল্পীর সাথে, যাতে আজীবন আমাদের মাঝে তার এই শিল্পকর্মগুলো থেকে যায়। অবশ্যই তাই। এখন আমরা নিউজ পেপারে চলে যাই, সংবাদ শিরোনামগুলো একটু জানিয়ে দেই, সবাই হয়তো অপেক্ষা করছে। আমরা সংবাদ শিরোনাম জানাতে মানে পত্রিকার সংবাদ শিরোনাম জানাতে আমরা এই মুহূর্তে প্রথমে দর্শক আপনাদের জন্য যে পত্রিকার শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি তা হচ্ছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম পড়ছি সংক্ষেপ, ইরাকে দীর্ঘমেয়াদী হামলার ইঙ্গিত ওবামার, এবং মালিক শ্রমিক মন্ত্রী সবই তিনি। মালিকদের চাপে সরকারের পিছু হাঁটার কথা স্বীকার করলেও দায়িত্ব পালনের স্বার্থের সংঘাত কথা অস্বীকার নেই নৌমন্ত্রীর। এবং লঞ্চ উদ্ধারে আশা জাগছে, পদ্মায় সমান দৈর্ঘ্যের অজ্ঞাত বস্তুর সন্ধান। মাওয়ায় লঞ্চডুবি, 64 জন এখনও নিখোঁজ, 46 লাশ উদ্ধার, 28 জনের পরিচয় মিলেছে, 15 জনকে বেওয়ারিশ হিসাবে দাফন। এবং দেলোয়ারের জমি বিক্রি, আজ জুলাই এর বেতন। তোবার শ্রমিকদের বেতন ভাতা, ঈদ বোনাস বিষয়ে সময় চেয়েছে বিজেএমইএ, ধর্মঘট পালিত হয়নি। এবং সর্বশেষ যে শিরোনামটি পড়ে শোনাতে যাচ্ছি, সাংবাদিকদের খবিশ ও চরিত্রহীন বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। এই ছিল আমার হাতে দৈনিক প্রথম আলোর শিরোনাম। টিনা, এরপরে আমি দৈনিক যুগান্তরে চলে যাই। যুগান্তর যেটা করেছে সেটা প্রথমেই লঞ্চ ডুবির খবর, বলছে আশার আলো লঞ্চ শনাক্তে সন্ধান মিলেছে ধাতব বস্তুর। পদ্মার গভীরে সাইড স্ক্যান সোনার ক্যামেরায় ধরা পড়া ধাতব বস্তুর একটা চিত্র দেয়া রয়েছে যুগান্তরে। এরপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে বিনিয়োগে বৈষম্য সীমাহীন, সরকারের পলিসি বিনিয়োগের বিপক্ষে, এরকম একটা খবর জানাচ্ছে যুগান্তর। এবং দেশের শীর্ষ সন্ত্রাসীদের নিয়েও একটা শিরোনাম দিয়েছে দৈনিক যুগান্তর, বলছে মহা আনন্দে 24 সন্ত্রাসী, 10 বছরে কোনো সাক্ষী হাজির করতে পারেনি পুলিশ, এদের নিয়ে বিপদে আছি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে এটি। এবং এরপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে শান্তিতে ঘুমাতে পারবে না সাংবাদিকরা, এটা সমাজ কল্যাণমন্ত্রী বলেছেন। সমাজ কল্যাণমন্ত্রীর সবাই জানি, মানে সবাই খুবই বিক্ষুব্ধ। এবং একটা ইন্টারন্যাশনাল নিউজ দিয়ে শেষ করতে চাই, এটা হচ্ছে ইরাকে বিমান হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ওবামার। ধন্যবাদ টিনা তোমাকে, তুমি যুগান্তরের শিরোনামগুলো পড়ছিলে। এই মুহূর্তে সমকালের শিরোনামগুলো দর্শক আপনাদের জন্য পড়ে শোনাতে চাই। প্রথমেই পদ্মা ট্র্যাজেডি নিয়ে তারা রিপোর্ট করেছে, নদীর তলদেশে ধাতব বস্তুর সন্ধান, আরও 3 লাশ উদ্ধার। এবং স্বাক্ষর জালিয়াতি, বিটিসিএল এর উপর একটি প্রতিবেদন করেছে তারা। বিটিসিএল প্রকল্পে ব্যয় বাড়ল 150 কোটি টাকা। এবং
ফেনীতে একরাম হত্যাকাণ্ড নিয়ে তারা একটি রিপোর্ট করেছে, মূল সন্দেহভাজনেরা আড়ালেই। এবং সর্বশেষ একটি শিরোনাম আমি পড়ে শোনাতে চাই, খুব ইন্টারেস্টিং একটা নিউজ। নেপথ্যে ৮ কোটি টাকার জমি দখল, বেলি রোডে গুড়িয়ে দেয়া হলো সরকারি স্কুল। খুবই অনেক ধরনের খবরের ফাঁকে এই খবরটি আমার চোখে এসছে, সেটাই। স্কুল গুড়িয়ে দেয়া হলো। আচ্ছা, পরেরটা হচ্ছে দৈনিক ইত্তেফাক আছে আমার কাছে, যেটা ইরাকে মার্কিন হামলা জোরদার, খেলাফত প্রতিষ্ঠা করতে দেয়া হবে না ওবামা। এটা দিয়ে শুরু করেছে দৈনিক ইত্তেফাক, একটা সচিত্র প্রতিবেদন বড় করে ছেপেছে। আর এরপরে মসজিদে ইসরায়েলি হামলা, নিহত ৩, এটাও জানাচ্ছে বেশ বড়সড় করে দৈনিক ইত্তেফাক। এরপরে দেশের খবর পড়তে চাই, পদ্মায় লঞ্চ ডুবির খবর, এখনও নিখোঁজ ১২৫ যাত্রী, ৪৬ লাশ উদ্ধার, শনাক্তে ডিএনএ টেস্টের দাবি। আর এরপরে তোবার খবর, তোবার সব কারখানা সচল রাখার দাবি, জুলাইয়ের বেতন আজ, ধর্মঘটের প্রভাব পড়েনি কোথাও, এটা বলছে দৈনিক ইত্তেফাক। আর এরপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে বিচার বিলম্বের যত কারণ, ২৮ লাখ মামলা আদালতে বিচারাধীন, এটাও জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। টিনা, আমার হাতে এই মুহূর্তে আছে দি ডেইলি স্টারের একটি সংখ্যা, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাতে চাই দর্শক আপনাদের জন্য। হেলথ ইন্স্যুরেন্স ফর অল বাই 2032, পদ্মা নিয়ে তারা পদ্মা ট্র্যাজেডি নিয়ে একটি রিপোর্ট করেছে। ফ্লিকার অফ হোপ ইন হান্ট অফ পিনাক 6, এবং ইরাক প্রসঙ্গে একটি আন্তর্জাতিক সংবাদ পড়ে শোনাতে চাই। ট্যাকলিং ইরাকস ইনসার্জেন্সি উইল টেক টাইম, সাইড ওবামা। এবং একদম শেষ পৃষ্ঠায় একটি সংবাদ আছে যা পড়ে শোনাতে চাই, তা হচ্ছে গ্যাস সাপ্লাই ইমপ্রুভিং, ওয়ান কম্প্রেসর স্টেশন ফাইনালি বিগেইনস পার্শিয়াল অপারেশন। আশার কথাও আছে, হতাশার কথাও আছে। আমরা গতকালকেই দেখছিলাম যে আমাদের গ্যাসের যেই মজুদ আছে তা আগামী 15 বছরের মাঝেই ফুরিয়ে যাওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। তো এই অবস্থায় গ্যাস, এবং আমরা জানি আমাদের বিভাগীয় শহরগুলোর মধ্যে মূলত ঢাকার কথাই যদি আমি বলি, তো বেশ কিছু এলাকায় গ্যাস সংকট কিন্তু প্রতিদিনই নিত্যদিনের একটা সকাল থেকে অন্ততপক্ষে দুপুর পর্যন্ত থাকছে না, এবং সময় দেখে অপেক্ষা করতে হয় কখন গ্যাস নামক সেই সমাধানের আবির্ভাব ঘটবে আমাদের জীবনে। যাই হোক, তো এই মুহূর্তে এরকম একটি সংবাদ নিঃসন্দেহে সবাইকে অনুপ্রাণিত করবে, আশার আলো জাগাবে। দর্শক, জানছিলাম পত্রিকার শিরোনামগুলো, আর সময় হয়ে গেল একটি বিরতি নেওয়ার। এবং আমরা যা আজকে বলেছি যে এস এম সুলতানের 90তম জন্মদিন আজ, তার জীবনকে বা তার শিল্পকর্মকে উদ্দেশ্য করে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামকে সাজিয়েছি। তাই আমাদের অতিথিরাও তার সাথেই পরিচিত কিছু মানুষজন, সম্পৃক্ত কিছু মানুষজন, তাদের নিয়ে ফিরছি বিরতির একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার হাজির হয়ে গেছে আমি, জুলহাস জুবায়ের, আমার সাথে আছে টিনা, আর আমরা আছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আমরা বলছিলাম যে আমরা এস এম সুলতানের 90তম জন্মদিন উদযাপন করছি আজ সবাই মিলে, আর আমার মনে হয় তাই স্যারের জীবনের কিছু অংশ আমরা দেখে নিতে পারি। আর এই জন্য কি আমরা দেখে নিব টিনা ছোট্ট উপস্থাপনা? ছোট্ট উপস্থাপনা দেখার আগে যে বিষয়টি আমার বলা আছে যে ঢাকা আর্ট গ্যালারিতে আমরা পড়ছিলাম একটা সংবাদ যে এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে একটা আয়োজন রয়েছে, বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছিল এবং তার থেকে বাছাইকৃত কিছু ছবি নিয়ে এটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আমরা মনে হয় এস এম সুলতানের জন্মদিন এবং এই প্রদর্শনী মিলিয়ে আমরা ছোট্ট একটা উপস্থাপনা দেখে নিতে পারি। 1982 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় একজন বাংলাদেশিকে এশিয়ার সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করে। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় শিল্পী এস এম সুলতান। 1923 সালের 10 আগস্ট আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই মহান শিল্পী। এই শিল্পী তার জীবনের মূল সুর ও ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে।
আবহমান বাংলার সেই ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ, প্রতিবাদ, বিপ্লব, সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তার ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণীর দ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির হালও অনেকটা ফুটে উঠেছে। টিনা, আমরা এস এম সুলতান স্যারের নিজের আঁকা বেশ কিছু ছবি দেখছিলাম, আর দর্শক যেমনটি করে বলেছি যে তার জন্মদিন আমরা আজ উদযাপন করছি, তাই এবং আমরা একটা সংবাদও পড়েছি যে ঢাকা আর্ট গ্যালারি, যেটা আমি বলছিলাম, শিশু চলচ্চিত্র যারা আঁকছেন, দুঃখিত, ছবি যারা আঁকছেন, চিত্রশিল্পী যারা আছেন শিশু, তাদের একটি আয়োজন রয়েছে। আর সেই আয়োজন থেকে আমাদের মাঝে আজ 3 জন এসে উপস্থিত হয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিব আমার একদম শেষ দিক থেকে। আমাদের সাথে আছেন সৈয়দ গোলাম দস্তগীর, সংগঠক, চারুপথী। শুভ সকাল আপনাকে। এবং আমাদের ছোট 2জন অতিথি আছেন, একজন হচ্ছে পুথি আর একজন হচ্ছে মাহাতির, তাই তো? আচ্ছা, পুথিকে আমার দিকে তাকাতে হবে এখন। যদি আমি জিজ্ঞেস করি 3 জনকে, প্রথমে আপনাদের 3 জনকে শুভ সকাল। আসলে আমি আর টিনা যেটা করি যে আমরা সকালে কোনো অতিথি এলে আমরা তাদের কাছে জানতে চাই যে আপনার সকালের শুরুটা ঠিক কিভাবে হয়। আপনি নিজেও বোধহয় ছবি আঁকেন, আপনি ডিরেক্টলি এস এম সুলতান স্যারের স্টুডেন্টও। আপনার কাছে যদি জানতে চাই একজন যিনি ছবি আঁকেন, এমন একজন মানুষের সকালের শুরুটা কেমন হয়, আপনার শুরুটা কিভাবে হয়? সকালের শুরুটা আসলে দেখা দিয়েই শুরু হয়। মানে মানুষের তো আসলে শুরুটাই হয় সে যখন চোখ মেলে, নতুন একটা দিন দেখে। প্রত্যেকটা দিন তো একটা নতুন একটা দিন, সেইটা দেখা দিয়েই আসলে সেই দেখার মধ্যে আবার নতুন একটা আলো দেখলাম। এটাই বেশ সুন্দর। এখানে আমাদের 2জন অতিথি আছেন, পুথি আর হচ্ছে গিয়ে মাহাতির। আমি আগে পুথির কাছে জিজ্ঞেস করি, পুথির বয়স কত? 5। তুমি কি স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ছো? কেজি 1। আচ্ছা, কেজি 1-এ পড়ছে সে। তুমি কতদিন ধরে ছবি আঁকো? 10 দিন ধরে। 10? আচ্ছা, এখানে মাহাতির আছে। মাহাতির কাছে যদি আমি জানতে চাই, তোমার বয়স কত? আমার বয়স 7। 7। কোন স্কুলে পড়ছো? YWCA। কোন ক্লাসে? 1-এ। 1-এ। একটু আপনার কাছে জানতে চাই, আপনি একদম শিশু বয়সের বাচ্চাদের, মানে একদমই বাচ্চাদের নিয়ে কাজ করছেন, তো এদের সাথে কাজ করতে মানে আপনাদের বয়সের রেঞ্জটা কি? কোন বয়স থেকে কোন বয়সের? যে কোনো বয়স থেকেই আসলে, মানে একেবারেই যখন একটা ছেলে বা একটা মেয়ে, ছবি আঁকা তো আসলে কিছু না, ছবি আঁকা হচ্ছে দেখা, যেটা আমরা এস এম সুলতানের কাছে শিখেছি। যে আমাদেরকে উনি বলতেন যে হচ্ছে দেখো তাহলে আঁকতে পারবে, দেখতে শিখলেই আঁকতে শিখবে। এইটা হচ্ছে আমরা এখনো বুঝি যে হচ্ছে আসলে দেখা মানে দৃষ্টিভঙ্গি। আচ্ছা, দেখা মানে দৃষ্টিভঙ্গি। দেখা মানে দৃষ্টিভঙ্গি। সৈয়দ গোলাম দস্তগীর, আপনার কাছে যদি আমি জানতে চাই যে এই অনুপ্রেরণা থেকে, দেখার অনুপ্রেরণা থেকে কি চারুপুথির সৃষ্টি? হ্যাঁ, আমরা এই দেখা থেকেই আসলে অনেক কিছু, সবকিছুই, যে আমরা যত দেখতে পারবো, তাহলে দেখলেই একটা ক্রিয়েটিভ জাতি তৈরি হয় আসলে তার দেখা নিয়ে, অবজারভেশন থেকে। আচ্ছা, আমরা যখন অবজার্ভ করতে পারি একটা জিনিসকে খুব ভালোভাবে দেখি, তখনই আমার মাথায় আসে, আচ্ছা এই ধরনের একটা চায়ের কাপ, ওই কাপের এই হাতলটা এমন না হয়ে অমন তো হতে পারতো। আচ্ছা, হ্যাঁ, ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি আপনার যখন আপনি অনেক কিছু দেখতে থাকবেন, তখন বা হয়তো একটা ফুলের মতন কেন একটা চায়ের কাপ হতে পারবে না। সো আপনি ধরেন যাচ্ছে একটা জাতি যদি তৈরি করতে হয়, একটা ক্রিয়েটিভ নেশন, তাহলে সবার আগে জরুরি হচ্ছে যে ওর ক্রিয়েটিভ ইম্পালসটাকে বাড়ানো, যেটা বারবার করে এস এম সুলতান বলতেন যে হচ্ছে দরকার নেই আমাদের সব ছেলেরা যে ছবি আঁকবে, আর্টিস্ট হবে, এরকম দরকার নেই। কিন্তু আমাদের সব ছেলেরা যদি আঁকতে শেখে, দেখতে শেখে, তাহলে একটা সৃষ্টিশীল জাতি তৈরি হবে। তারা সবকিছু তৈরি করতে পারবে তারা। এবং দেখবেন আপনি আসলে সায়েন্টিস্টদেরও আঁকতে হয়, হ্যাঁ, সবাইকেই আঁকতে হয়। মানে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে তাদের কোনো না কোনোভাবে আঁকতে হয়। কারণ আপনি যদি একটা ফর্মের সাথে আর একটা ফর্মকে জোড়া দিতে চান, আঁকা ছাড়া কোনো দ্বিতীয় কোনো উপায় কিন্তু নেই। এবং শিশুদের ব্যাপারে একটি বিষয় বলা আছে যে যদি কোনো বাচ্চাকে ছোটকাল থেকে ছবি আঁকা শেখানো যায়, তবে সে একটা বয়সে যে আর কোনোদিন কোনো খারাপ কিছুর সাথে এক্স্যাক্টলি, মানে এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং
আপনি আজকে ধরেন যে হচ্ছে আমরা এই যে অনেক রকম কথা শুনি such as war against terrorism. Have you ever seen an artist who is a terrorist? No. নেভার। সো এটা হয় না, হ্যাঁ, কারণ ওইটা ক্রিয়েটিভিটি। আর একটা জিনিস যখন আমি দেখতে শিখি, আমার মায়ের কাছে খুব কাছে থাকার কারণে কিন্তু মাকে আমরা ভালোবাসতে শিখি, তা মাকে অনেক বেশি দেখি। যখন একটা বিড়ালকে খুব ভালোভাবে দেখি, ওর তার প্রতি সাথে আমার মায়ের একটা জন্য অ্যাটাচমেন্ট তৈরি হয়। সো নেচারের প্রতি অ্যাটাচমেন্ট তৈরি হয়, সব সোসাইটির প্রতি অ্যাটাচমেন্ট তৈরি বেশ। হয়। আপনার কাছে যদি জানতে চাই যে চারুপথির যাত্রা আজ কয় বছর হলো? চারুপথি is around 3 years, 4 years, এখন চলছে 4 বছর। 4 বছর। চারুপুঁথি মানে কি শুধুই শিশুরা এখানে? It's all about children's, all about all about children. children. এখানে আচ্ছা, শিশুরাই তো সব। চিন্তাটা একটু শুনবো, এই চিন্তাটা কিভাবে এসেছিল মাথায় যে আমি বাচ্চাদেরকে নিয়ে চারুপুঁথি করব? চারুপুঁথি তো আসলে আরো আগে থেকে বলতে হয় যে চারুপুঁথির সাথে যারা যুক্ত মোস্টলি সবাই তো এস এম সুলতান কিন্তু সবসময় শিশুদের নিয়ে এবং ভাবতেন এবং কাজ করতেন। উনি কিন্তু কখনো মানে ওইভাবে প্রতিষ্ঠান তৈরি করার মতন না, আবার উনি নিজেই যেখানেই যেতেন সেখানেই একটা করে প্রতিষ্ঠান তৈরি হতো এবং ওনার সমস্ত কাজকর্ম ছিল আসলে শিশুদেরকে নিয়ে। তো পরে আমরা যারা হয়েছি, আপনি জানেন যে বোধহয় আমরা যেমন আমাদের দেশে যে পহেলা বৈশাখের শোভাযাত্রা, সেটাও কিন্তু শুরু হয়েছিল, এটা চারুপীঠ বলে একটা প্রতিষ্ঠান, এটা যশোরে। সেটা আমরাই শুরু করি আর কি প্রথম। তখন আমরা তো এই ওইটার সাথে যারা যুক্ত ছিল তাদের একটা অংশ যারা ঢাকায় থাকে তারাই চারুপুঁথিটা আচ্ছা, তৈরি করে। প্রতি বছর কি আপনারা এস এম সুলতান স্যারকে নিয়েই কাজ করেন নাকি এছাড়াও আপনাদের আরো কোনো? না, দেয়ার আর সেভারাল আদার থিং, কিন্তু এটা হলো ট্রিবিউট টু এস এম সুলতান। এটা তো আপনাকে বুঝতে হবে যে ওনার কাছ থেকে এই যে স্পিরিট টু ওয়ার্ক ফর দ্য চিলড্রেন, এই টোটাল জিনিসটা আসছে ওনার কাছ থেকে। আচ্ছা, একটু এবার আমি ওদের কাছে যেতে চাই তাহলে। মাতৃর কাছে যদি আমি জানতে চাই, তুমি কি এস এম সুলতান সম্বন্ধে আমার কিছু বলতে পারবে? এস এম সুলতান কে ছিলেন বা তার সাথে তোমার পরিচয় কেমন করে? এস এম সুলতান একজন শিল্পী। আমি কি সম্পর্কে বলবো? তুমি তাকে কিভাবে জানো, তার সম্পর্কে Exactly, বলবে। আমি শুধু এস এম সুলতান সম্পর্কে কি জানো, এস এম সুলতান কে ছিলেন ওটাই একটুখানি বলে দেন। এস এম সুলতান ছিল একজন শিল্পী। আচ্ছা আচ্ছা তিনি ছবি আঁকার জন্য গ্রামে চলে গেলেন। আচ্ছা। তিনি মানুষ আর পশু পাখিকে ভালোবাসতেন, বেশ। শিশুকে ভালোবাসতেন। আচ্ছা বেশ। তার ঘরে পশু পাখি ছাড়া থাকতো। আচ্ছা, তিনি এটাও প্রকৃতি প্রেমী জানিস? ছিলেন। হ্যাঁ, এটাও আচ্ছা ঠিক আছে, জানিস। আমরা অনেক জেনেছি আমি একটু মাহাতিরের কাছ থেকে। ওর কাছে হ্যাঁ, হ্যাঁ। টিনা, পুঁথি পুঁথি একই কি এবার প্রশ্ন, ছবি এঁকেছো? একই প্রশ্ন। কিসের ছবি এঁকেছো? মা বাচ্চাকে ফিডার খাওয়াচ্ছে। মা বাচ্চাকে ফিডার খাওয়াচ্ছে। কেন আঁকলে তুমি মা বাচ্চাকে ফিডার খাচ্ছে? এই ছবিটাই কেন আঁকলে? এই ছবিটা শিল্পী অনেক পছন্দ করে আর গ্রামে যার জন্য অনেক পছন্দ করে, তাই জন্য আমি এটা এঁকেছি। ওরে বাবা, বললে। মাহাতিরের কাছে জানতে চাই, তুমি কি ছবি এঁকেছো এবার? হ্যাঁ, তুমি ছবি- কিসের ছবি আঁকলে? আমি ছবি এঁকেছি কি একটা মেয়ে আর ছেলে জাল দিয়ে মাছ ধরছে। আচ্ছা, আচ্ছা, এইটা কারণ কি? কেন জাল দিয়ে মাছ exactly, ধরলে? এটা কেন সেটা? আঁকলে? কারণ হচ্ছে শিল্পী এস এম সুলতান পছন্দ করতো কি এই জাল দিয়ে মাছ ধরা। ওরে বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। এটা কে বললো, এটা কে জানালো? বাবা আমাকে একটু বলো তো, এস এম সুলতান পছন্দ করতেন জাল দিয়ে মাছ ধরা? তুমি জেনেছো, তাই তো? সে গ্রামে থাকতো, তাই সে একটা বোধহয় ধারণা করে নিয়েছে শিল্পীর কথা, যে শিল্পী। একটু আপনার কাছে আবার গন্ধস্থকে আসতে চাই, ওদের যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো কি একদমই ওদের মুক্ত চিন্তা? একেবারেই মুক্ত, কারণ এইটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের স্কুলগুলো আমরা যেমন মনে করি যে এই যে বাচ্চাদের আর্ট কম্পিটিশন জিনিসটাকে বন্ধ করে দেওয়া উচিত, আর্ট কম্পিটিশন জিনিসটাকে বন্ধ করে দেওয়া উচিত। কারণ একটা ছেলে সে সুন্দর করে আঁকবে, সে তার নিজের চিন্তা থেকে আঁকবে। আমরা যদি ওই কম্পিটিশনগুলো করাই, তখন হয় কি, আজকাল যে সমস্ত আরো যেটা হয়েছে যে এই মোবাইলের ক্যামেরার কারণে একটা ছেলে হয়তো কিছু প্যাটার্ন দেখবেন আপনি এখন যে ছবি আঁকার, যে ওই
প্যাটার্নের ছবিগুলাই পুরস্কার পায়। মারা ওই ধরনের একটা টেস্টটা জেনে গেছে যে এক্সিবিশনে ঘুরে ঘুরে ছবিগুলো পিক করে নিয়ে যাচ্ছে এবং বাচ্চাকে জোর করে ওই চিন্তায় ছবি আঁকাচ্ছে। তাহলে ওর যে ক্রিয়েটিভিটি যেটা আসলে দরকার ছিল, যে কারণে আমরা বলি যে বাচ্চারা ছবি আঁকুক, হ্যাঁ, সেই জিনিসটা আর থাকছে না। যে একটা ছাতা একটা ছাতা মানে ছাতা বলতে যে একই রকম আঁকতে হয় না, এটাই কিন্তু আমরা এস এম সুলতানের কাছ থেকে শিখে আসছি যে পাশাপাশি 5টা ছাতা থাকলে 5টা ছাতা 5 রকম হয়। সো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেই কারণে আমার কাছে মনে হয় যে সেই এবারেও যেটা দেখবেন যে এখানে 100 বাচ্চাকে কিন্তু ক্রেস্ট দেওয়া হচ্ছে, 100 বাচ্চাকে, এবং কেউ প্রত্যেকেই ক্রেস্ট পাচ্ছে, কেউ কারো থেকে বড় বা ছোট না, সব সমান, এক সমান। হ্যাঁ, কারণ আচ্ছা। এভরি ক্রিয়েটিভ ইজ ইকুয়াল। এক্স্যাক্টলি, দ্যাট ইজ হাউ দে শুড বি ট্রিটেড। কারণ এই শিশুসুলভ মনগুলোকে যদি আমি এখনই ওই প্রতিযোগিতার খাঁচে ফেলে 1 2 3 দাঁড় করিয়ে দেই, হয়তো আশা হারিয়ে ফেলবে তারা। এক্স্যাক্টলি, সেটাই। আচ্ছা, আমরা আবার কথায় ফিরবো। জুবাইর কিছু বলতে চাচ্ছেন, এটা শেষ আমি আসলে ওদের দুইজনকে দেখে খুব অনেক বেশি ইন্সপায়ার্ড, কারণ আমি গতকালও বলছিলাম এই এক্সিবিশনটার কথা। এই বয়সে আমি রং দিয়ে কিছু করব, এটা ভাবতেই আমার অবাক লাগে আর কি। আমারও তাই। জুবাইর, আমি একটু বাধ্য হয়েই থামিয়ে দিচ্ছি। দর্শক, আমাদের একটু নিউজ আপডেট গুলো জেনে আসি। সেখানে নিউজ স্টুডিওতে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, শুভ সকাল। শুভ সকাল টিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজে। এখনও সন্ধান মেলেনি পিনাক 6 লঞ্চের, তবে শনিবার সকালে নদীর তলদেশে পাওয়া ধাতব বস্তুর সন্ধান নিয়ে দিনভর চলে আলোচনা। মাওয়া পয়েন্টের 1 কিলোমিটারের মধ্যে এমন ছবি ধরা পড়ে অনুসন্ধানী জাহাজ কান্ডারি 2-এর স্ক্যানিং মেশিনে। তবে এখনও এই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি উদ্ধারকারীরা। এদিকে এখন পর্যন্ত 43টি লাশ উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে পরিচয় জানা গেছে 28 জনের। রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন 41 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম। শনিবার রাতে পশ্চিম আগারগাঁও এলাকায় নিজ বাসার কাছেই গুলিবিদ্ধ হন তিনি। পুলিশ জানায় রাত আনুমানিক 12:15টার সময় বাসার কাছে জাহাঙ্গীরের গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালক জানান একাধিক ব্যক্তি ওই হামলায় অংশ নেয়। অন্তর্দ্বন্দ্বের জেরে জাহাঙ্গীরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার এই হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করি যে পুলিশ প্রশাসন তার দক্ষতা দিয়ে অবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আশ্রয় দিবে। এই মুহূর্তে আমরা শুধু বলবো যে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, কারা এই ঘটনার সঙ্গে, দুঃখজনক ঘটনার সঙ্গে, জঘন্যতম ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, এবং যারাই জড়িত থাকুক না কেন তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে। এদিকে যশোরে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে শহরের বেজপাড়া রানার অফিস মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় দুর্বৃত্তরা অফিসে ঢুকে মান্নানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান মান্নান। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুর 2টা থেকে বিজিএমইএ ভবনে তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা দেওয়া হবে। শনিবার সন্ধ্যায় পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। আর উৎসব ভাতা শিগগিরই পরিশোধের নির্দেশ দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। ওভারটাইম এবং বেতন আগামীকাল 2টোর সময় বিজিএমইএ ভবন হতে দাবার থেকে আমরা প্রতিশ্রুতি এবং আমরা দিব, যেরকম করেই হোক আমরা দিব। এখন পর্যন্ত টাকা জোগাড় হয় নাই, কিন্তু আমরা দিব। আতিক সাহেব, আপনাদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে বোনাসটাও কিন্তু আপনাদের দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু যত কঠোর হওয়া দরকার আমরা হব। গাজায় রক্তপাত বন্ধে কায়রোর বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল কায়রোয় না আসলে বৈঠক ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিনি আলোচকরা। অন্যদিকে ইসরায়েল বলছে হামাসের রকেট হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় যাবে না তারা। 8ই জুলাই থেকে শুরু হওয়া হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
960 জনে। হামাসের রকেট হামলার অজুহাতে এরই মধ্যে মিশর ত্যাগ করেছে ইসরায়েলি প্রতিনিধিরা। জবাবে ফিলিস্তিনি প্রতিনিধিরা ঘোষণা দিয়েছেন তাদের দাবি দেওয়া মেনে নিলে আলোচনায় বসা সম্ভব। ইরাকের উত্তরাঞ্চলে সুন্নি জঙ্গিদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আটকে পড়া ইয়াজিদিদের রক্ষা করতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরবিল শহরের কাছে মার্কিন ড্রোন হামলা ছাড়াও জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ফেলা হয় বোমা। শনিবারও 4 বার হামলার চালায় যুক্তরাষ্ট্র বিমান বাহিনী। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিমান হামলার অনুমতি দেওয়ার পর তৃতীয়বারের মতো চালানো হলো এই হামলা। ওল্ড ট্রাফোর্ড টেস্টের খবর, সফরকারী ভারতকে ইনিংস হারের লজ্জা দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের চতুর্থ টেস্ট জিতেছে ইনিংস ও 54 রানের ব্যবধানে। 6 উইকেটে 237 রানের তৃতীয় দিন শুরু করে জরুট আর বাটলার। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। 367 রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। 215 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। স্কোরবোর্ডে 66 রান উঠতেই বিজয় গম্ভীর, পূজারা, বিরাট কোহলি সহ 6 ব্যাটসম্যানকে হারায় টিম ইন্ডিয়া। শেষ দিকে রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের 46 ছাড়া আর কেউ বলার মতো স্কোর করতে ব্যর্থ হন। 161 রানে অল আউট হয়ে মহেন্দ্র সিং ধোনির দল। এই জয়ে সিরিজের 2-1 ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। দর্শক, এই ছিল আজকের হেডলাইন নিউজে। ফিরে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সকালে বাংলাদেশে জুবাইর এবং টিনার কাছে। টিনা। ধন্যবাদ তানভীর, জানিয়ে দিলে আমাদের কাছে থাকা এখন অবধি নিউজ হেডলাইনগুলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দর্শক, আমরা আবার ফিরছি আমাদের আজকের অতিথির সাথে। অতিথিদের কাছে আমরা যাদের সাথে কথা বলছিলাম, সৈয়দ গোলাম দস্তগীর, যিনি চারুপুথির সংগঠক, এবং দুটো বাচ্চা আছে আমাদের সাথে, পুথি এবং সামিন, তাই তো? আচ্ছা, সামিন মাহাথির, রাইট। ওর আবার নামটা শুধু সামিন বললেও খুব রাগ করে। সামিন মাহাথির এটা বলতে হবে, সামিন মাহাথির। আচ্ছা, এরপরে মাহাথির কাছে একটা প্রশ্ন করেই আমরা আমাদের পরবর্তী বিরতিটা নিয়ে নিচ্ছি। মাহাথির, তুমি ছবি আঁকছো কতদিন ধরে? আমি ছবি আঁকছি মোট 4 মাস ধরে। মোট 4 মাস ধরে। তার মানে এবারই তুমি প্রথম ছবি আঁকলে এক্সিবিশনের জন্য। আর পুথি? আমি 10 দিন ধরে ছবি এঁকেছিলাম। 10 দিন ধরে? আমি অনেক সুন্দর সুন্দর ছবি আঁকি, তা আমার মা অনেক সুন্দর বলে। আমার ভাইয়া একটা শিল্পীর ছবি এঁকেছে, সেটা একদম স্ট্রং এর মতন শিল্পীর ছবি। আমার ভাইয়া এঁকেছে, অনেক সুন্দর হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এখন এবারে কি তুমি প্রথম এক্সিবিশনে পার্টিসিপেট করছো, না এর আগেও করেছিলে? এর আগেও করেছে, এর পরের দিনও করেছে। পরের দিনও করে। আচ্ছা, গত বছরও করেছিলিস তার মানে, তাই তো? গত বছর বয়স ছিল 4। হ্যাঁ, 4। গত বছর কি এঁকেছিলিস মনে আছে? 4। আচ্ছা, গত বছর 4ই এঁকেছিল। দর্শকরা বুঝতেই পারছেন ওর বয়স মাত্র 5। মানে আমরা যে এত বড় বড় সেন্টেন্স ওর দিকে থ্রো করছি, এটাও ঠিকমতো এক্স্যাক্টলি, মানে ও সেটা আনসার করছে ওর মতো একটা ইনোসেন্ট ওয়েতে। দর্শক, যাকে আমরা আমাদের এই আড্ডা আবার কন্টিনিউ করব, তবে একটা বিরতি থেকে ফিরে এসে আমাদের সাথেই থাকুন, কেউ কোথাও যাবেন না। আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে, আমাদের সকালবেলার এই আয়োজনে। জুবায়ের আছে, সাথে আমি আছি, এবং আমার একদম এক্সট্রিম মানে রাইট সাইডে আছেন হচ্ছে আচ্ছা, একদম এক্সট্রিম রাইটের কথা যেহেতু বললাম, সৈয়দ গোলাম দস্তগীর ভাই আছে, যিনি চারুপুথির সংগঠক, রাইট। এবং আমার হাতের একদম ডান দিকে আমার গা ঘেঁষে দুটো একদমই কচি কাঁচা দুজন রয়েছে। তার একজন হচ্ছে গিয়ে সামিন মাহাথির, পুরো নামটাই বললাম যাতে ওকে রাগ করার কোনো একদমই সুযোগ দিচ্ছি না। এবং পাশে রয়েছে পুথি বললেও গতবারও 4 এঁকেছে। আচ্ছা, গতবার আসলে ওর বয়স ছিল 4, রাইট, ও 4 এঁকেছে বললো। এবার একটু আমি দস্তগীর ভাইয়ের কাছে জানতে চাই, চারুপুথি তো আর্ট নিয়ে কাজ করছে, শুধুমাত্র এক্সিবিশন করার পাশাপাশি আর্ট কালচার এগুলো শেখানোর পাশাপাশি কোনো উদ্যোগ নেয় আমাদের যারা অগ্রজ রয়েছেন এই পথে, যারা বাংলাদেশের নাম আরো বেশি ঋদ্ধ করেছেন, এদেরকে চেনাতে সাহায্য করে কোনো? শুধু কারণ হচ্ছে কি, আপনি যদি কতগুলো জিনিস, যেমন ধরেন হচ্ছে শিল্প, দর্শন, এই সমস্ত জিনিসগুলো আপনার কেন টিকে আছে এতদিন পর্যন্ত, কারণ হলো
এমনকি বিজ্ঞান যেটা এক্ষেত্রে চর্চার বিষয়। হ্যাঁ, এটা টিকে আছে একটা কারণে, সেটা হলো আইনস্টাইনের কথা যদি আমরা বলি যে হচ্ছে আমি কেন এত দূর আসতে পারলাম, কারণ আমি আমার পূর্বপুরুষের কাঁধে চড়ে দেখেছি। তো শিল্পের তো পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমার পূর্বপুরুষের কাঁধে চড়তে হয়, ফলে আমাদের জানতে হয় যে যে আমাদের আগের কারা শিল্পী ছিলেন, তারা কি ধরনের কাজ করতেন। সো আমার যেটা হয় যে একেবারে সভ্যতার শুরু থেকে এই পর্যন্ত যত শিল্পী এবং যত শিল্পধারা, সেগুলো বাচ্চাদেরকে বাচ্চাদের মতন করে বলে শেখানো হয়। আপনারা কি এই কাজটাই করছেন? এটা নিয়মিতই হয়ে থাকে। এটা কতখানি বেগ পেতে হয়, কারণ এস এম সুলতানের মতো একজন মানুষকে, সিরিয়াস একজন মানুষকে বাচ্চাদের কাছে উপস্থাপন করাটা কতখানি কষ্টসাধ্য একটা বিষয় আপনাদের জন্য, একটু জানতে চাই। হ্যাঁ, এটা তো অনেক ইয়ে হয়। ফলে আমরা এস এম সুলতানকে প্রথমে হলো যে এস এম সুলতানকে যদি ধরেন এস এম সুলতানই যখন আমাদের ছেলেদেরকে জানাচ্ছি, তখন আমরা জানাই যে হচ্ছে এস এম সুলতান কিন্তু অন্য কেউ নন। এস এম সুলতান হচ্ছেন তোমার আমার মতন ছবি আঁকতেন, হ্যাঁ, আমাদের সাথে খেলতেন। আসলেই তাই, এস এম সুলতানকে আমরা দেখেছি যে আমাদের সাথে উনি মিশে যেতেন, আমাদের সাথে এই ছবি আঁকতেন। মানে উনি আমাদের থেকে খুব আলাদা কেউ নন। এইভাবেই প্রথমে বাচ্চারা দেখতে হবে, কারণ বাচ্চারা যতক্ষণ পর্যন্ত তাকে আপন করে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাচ্চারা কিন্তু সে যত বড়ই হোক তাকে দেখতে চাইবে না, তাকে রিসিভ করবে না। সেটাই, কারণ ওরা আগ্রহের জায়গাটা তো ক্রিয়েট করতে হবে। ওরা একদমই মানে বাচ্চাদের বোরিং কিছু আগ্রহটি করতে না চায় ক্রিয়েট না। করা অনেক দুঃসাধ্য একটা বিষয়, কারণ একদম। কখন তাদের এই কচি মনগুলোতে আগ্রহ জন্মাবে একদমই কি তাই। বললে। এবং সবথেকে বড় কথা, ওরা এত বেশি ইনোসেন্ট, ওর যদি পছন্দ না হয় কারো একটা ডেসক্রিপশন শুনে, ও সেটাতে আর কোনো কোনোভাবেই ইন্টারেস্ট নেবে দেখাবে না, না, একদমই এবং সেটা। ভবিষ্যতেও আর কখনো তার মানে হ্যাঁ, কাছে ধার কাছ দিয়েও যাবে থেকে না। যায়, একদমই তাই। সেটাই। একটু যদি জানতে চাই আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ, মানে এস এম সুলতান অন্য একটা স্পিরিট, আমরা বলি অন্য একটা স্পিরিট এই কারণে যে হচ্ছে উনি আপনি জানেন যে সারা দুনিয়া ঘুরে এসে যেই ছেলেটা ধরেন ক্লাস 6-এ থাকতে পালিয়ে গেল পুঁথি মাটি পায়ে আওয়াজ করিস না, বাড়ি please। থেকে পালিয়ে যে উনি কলকাতায় আর্ট কলেজে ভর্তি হয়ে গেলেন। হ্যাঁ, খুব অদ্ভুত একটা জীবন। তারপরে আর্ট কলেজেও পড়াশোনা বেশি দূর করলেন না, উনি ওখান থেকে চলে গেলেন যে সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে এক সময় সারা দুনিয়া ঘুরে উনি ফিরলেন। ফিরে গেলেন ওই যে তাল গাছের কথা মনে আছে, তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে। তারপরে শেষে তাকে ফিরে আসতে হয় যে পৃথিবীর কোণটিতে। ঠিক ওরকম ভাবেই যেন এস এম সুলতান সারা দুনিয়ার সবচেয়ে বড় মানুষটার মধ্যে যে আবার উনি ফিরে গেলেন ওনার গ্রামে। ঠিক এই রকম একটা ব্যাপার আর কি আপনার বুঝতে হবে যে যে আমাদের ওনার এই যে একটা লম্বা যাত্রা, এইটাকেই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চিন্তা করছি এইটা হচ্ছে 90 বছর, 100তম বর্ষে যে তখন এরা কিন্তু আর একটু বড় হয়ে যাবে। 100তম জন্মবার্ষিকীতে এস এম সুলতানের যে স্পিরিট ছিল যে নিজের দেশকে ভালোবাসলেই পৃথিবীকে ভালোবাসা যায়, হ্যাঁ, পৃথিবীকে ভালোবাসতে গেলে নিজের দেশকে মানুষকে ভালোবাসতে হবে, এই স্পিরিটটা ছড়িয়ে দেওয়া। এবং 100 বছর যখন আমরা এই জিনিসটা উদযাপন করব, তখন আমরা এরকম আরো অনেক ছেলে মেয়েদের পাবো যে যারা আসলে দেশকে ভালোবাসে। গোলাম দস্তগীর, আমরা বোধহয় এটা নিয়ে আরো কিছুক্ষণ সময় পাবো কথা বলার, কিন্তু এই মুহূর্তে আমাদের একটু রাজশাহী চলে যেতে হবে। সেখানে আমাদের সহকর্মী সোহরাব হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। সোহরাব, শুভ সকাল আপনাকে। স্ট্যান্ড বাই। শুভ সকাল জুবায়ের। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে, এবং মূলত চারুকলা বিভাগের যে পুরাতন বিল্ডিং, সেই পুরাতন বিল্ডিং এর সামনে ছোট ছোট অনেক শিল্পকর্ম রয়েছে। আমরা আজকে সেই শিল্পকর্মগুলো আজকে আপনাদেরকে দেখাতে চাই। আমি যদি একটু আমার হাতের বামে যদি একটু ঘোরাতে বলি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ছোট ছোট অসংখ্য মানুষের মূর্তি, একই সাথে রয়েছে বিভিন্ন ধরনের শিল্পকর্ম, সেই সাথে প্রাচীন এবং
পৌরাণিক যে দেবতা তাদেরও কিন্তু আমরা এখানে বিভিন্ন আকৃতির আমরা মূর্তি দেখতে পাই। তো এই শিল্পকর্মগুলো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগের সাধারণ শিক্ষার্থী রয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের তৈরি, এবং একই সাথে আরেকটি বিষয় সেটি হলো যে এই শিল্পকর্মগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই শিল্পকর্মগুলো নিয়ে কিন্তু প্রতি বছরই একটি প্রতিযোগিতা এবং একটি এক্সিবিশন করা হয়, সেটি ইনডোর কিংবা আউটডোর, এসব সবকিছু আউটডোর শিল্পকর্ম। এবং আউটডোর শিল্পকর্মগুলো কিন্তু প্রতি বছর বিভিন্ন রঙে সাজানো হয়। এবং জুবাইর আরেকটি বিষয় সেটি হলো যে এই প্রত্যেকটা শিল্পকর্মে কিন্তু একটা বাস্তব এবং বিমূর্ত একটা ছোঁয়া দেখবেন আপনি অতি সাধারণ গ্রাম বাংলা কিংবা সেই সাথে শহরের যান্ত্রিক কোলাহলময় যে ব্যস্ততম মানুষ তাদেরকেও কিন্তু এই শিল্পকর্মের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুবাইর, ধন্যবাদ সৌরভ আপনাকে। আমরা আসলে এমন একদিনে রাজশাহীর চারুকলা অনুষদের কিছু বিষয় দেখলাম যেদিন আমরা এস এম সুলতান স্যারের 90তম জন্মদিন উদযাপন করছি। সৌরভ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজশাহীর এই চারুকলা থেকে ঘুরিয়ে আনার জন্য। আবার আমাদের অতিথির কাছে ফেরত আসছি। গোলাম দস্তগীর, এই যে আমরা দেখছিলাম চারুকলায় সংরক্ষিত আছে কাজগুলো সেখানকার শিক্ষার্থীদের, আমি যদি জানতে চাই যে চারুপথিতে যে শিশুরা ছবি আঁকছে এদের ছবিগুলো নিয়ে আপনাদের ভবিষ্যৎ কি? ছবি সংরক্ষণ করা হয়, তবে সত্যি কথা কি প্রতিদিন প্রচুর ছেলেমেয়ে অনেক ছবি আঁকে, সব তো সংরক্ষণ করা সম্ভব না, কিন্তু ওরা যে ছবিটা আঁকছে ওরা কিন্তু ওদের বাড়িতে নিয়ে যায়। আচ্ছা, তো ওইখানে বাড়িতে যখন আমাদের যখন ছোট বাচ্চারা ছবি আঁকে তখন আমরা যদি বাড়িতে ছবিগুলো নিয়ে যাওয়ার পরে ওদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা যদি ফ্রেম করে ওটাকে সুন্দর করে লাগিয়ে দিই, রাখি, তাহলে ওকে যেমন আমরা সম্মান দিতে শুরু করব, ও আপনাকে সম্মানটা ঠিক সেভাবে দিবে। ওর নিজের ছবি প্রতি সম্মান দেখাতে দেখাতে অন্যদের ছবি ঠিকভাবে দেখা, সম্মান দেওয়ার ব্যাপারটা ওদের মধ্যেও তৈরি হবে। ফলে শুধু এটা কোনো স্কুলে যেরকম থাকবে বাড়িতেও কিন্তু ছেলেদের ছবিগুলা দিয়ে আপনার বাসাটাকে সাজাতে হবে। আচ্ছা, আমি একটা ব্যক্তিগতভাবে এটা জানতে খুব ইন্টারেস্টেড। আপনি যেহেতু স্যারকে খুব কাছ থেকে দেখেছেন, আপনি নিজে সরাসরি স্টুডেন্ট ছিলেন তার, এস এম সুলতান স্যারের এমন কোন জিনিসটা আপনাকে সবথেকে বেশি উদ্বুদ্ধ করেছে যেটা আপনি আবার ওদেরকে শেখাতে চান? এস এম সুলতান সবচেয়ে যেটা উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে যে সবাইকে ভালোবাসো। আচ্ছা, সবাইকে ভালোবাসো মানে কি, আমরা যেরকম, কিন্তু এটা ওদেরকে আসলে এটা শেখানোর কিছু না, এটা এস এম সুলতান কাউকে কোনো কিছু শেখাতেন না। আমি আপনাকে একটা কথা বলি, আমি একদম একেবারে ছোট বয়সে আমি চলে গেলাম এস এম সুলতানের ওখানে, বাড়ি থেকে পালিয়ে চলে যাওয়ার মতন। চলে যাওয়ার পরে উনি আমাকে দেখলেন, দেখে বললেন যে বাড়িতে বলে এসেছো? আমি মাথা নাড়লাম। উনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি তো আজকে তোমাদের ওদিকেই যাব বলে উনি তৈরি হলেন, আমাকে আমাদের বাড়ি পর্যন্ত আসলেন। আসার পরে বললেন যে তুমি লুকিয়ে কোন দিক দিয়ে বাড়িতে ঢুকো। হ্যাঁ, এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। আমি বললাম যে বাড়ির পিছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে, ওদিক দিয়ে উঠি। বললো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার তো অনেক ফুল গাছ আছে, ওগুলো আমি দেখবো, ওগুলো তো ছাদে আছে, চলো। আমি তখন বুঝলাম যে আমার সঙ্গে ওনার কোনো বয়সের ব্যবধান নেই, ছিল না, মানে ওই ব্যাপারটা উনি ইয়ে করতেন। তো কাকে আসলে আপনি ভালোবাসবেন, ভালোবাসাটা আসলে এই যে বললাম যে এস এম সুলতান বলতেন যে ওই সাপ তো তোমারে কামড়াবে না, কারণ মানে তুমি ওর জন্য হার্মফুল না হলে ও তোমার জন্য হার্মফুল হবে না। এই যে একটা জিনিস, এটাই হচ্ছে সবচেয়ে বেশি, এটাই শেখা দরকার। একদমই তাই। আসলে গোলাম দস্তগীর, আপনি বলছিলেন যে সবাইকে ভালোবাসার কথা, আসলে এই ভালোবাসা ওদের মধ্যে দিয়ে আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে যাবে, এটাই আমার চাওয়া, আমার আর টিনার চাওয়া। আপনাদের সবাইকে আসার জন্য এই সকালবেলা আমাদের এই আয়োজন, অনেক অনেক ধন্যবাদ। পুথি এবং এখানে মাহাতির আছে, আগামী বছর আরো একবার দেখতে চাই, এবং 100তম বছর যখন উদযাপন হবে, আমি জানি না আমি টিনা কোথায় থাকবো, আমরা চেষ্টা করবো চারুপুথির এই আয়োজনে আপনাদের সাথে উপস্থিত হওয়ার। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে যারা এস এম সুলতান স্যারের শিল্পকর্ম নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং তার সরাসরি ছাত্র আমাদের আজকের অতিথি একজন গোলাম দস্তগীর
উনি জানালেন যে সবাইকে ভালোবাসার কথা স্যার শিখিয়ে গিয়েছিলেন। এই ভালোবাসা যাতে আমাদের সবার মধ্যে ছড়িয়ে যায়, এই প্রত্যাশায় এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটা বিরতি। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই আয়োজনে। অবশ্যই সাথে আমি টিনা এবং জুবায়ের আছি। আমরা আর অল্প কিছুক্ষণ আছি আপনাদের সাথে এবার, তাই জন্য যেহেতু শেষ পর্যায়ে আছি আপনাদের সাথে কমিউনিকেশনের পালাটা একটুখানি শেষ করে নিতে চাই। আর সেই প্রসঙ্গে আসতে গেলে সবার শুরুতেই যেখানে ফিরতে চাই সেটা হচ্ছে ছবি। আমাদের যারা অনেক কমপ্লেইন পাচ্ছি কেন ছবি দেখাই না। একদমই কিন্তু আমরাও একটুখানি ছোট মতন করে কমপ্লেইনটা ছুড়ে দিই, আবার ওদিকে আপনারা কিন্তু আজকাল অনেক ছবি পাঠান না, অনেকে ছবি পাঠান না, খুব কম পাঠান, সেটা কেন? তবে আজকে অবশ্যই আমরা আবার এই আমাদের রেগুলার সেগমেন্টটা নিয়ে ফিরে এসেছি। আজকে একটা ছবি আমরা দেখব এবং সেটা যেটা দেখব সেটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে আলোকচিত্রী কুমার বিপ্লব। ভাই কুমার দীপন, আপনি এটা কি দেখালেন? সকালবেলার প্রথম আলো জানলা দিয়ে যখন ঘরে ঢোকে ঠিক ওই সময়কার, এটাই আসলে আবহমান বাংলার সকালের বাংলাদেশ। অবশ্যই এভাবেই আমাদের জানলার ফাঁক দিয়ে সকালের আলো উকি দেয় এবং এগুলোই আমরা আপনাদের চোখে দেখতে চাই। এটাই ও বলে দিল যে আমাদের সকালের বাংলাদেশ, এবং এই বাংলাদেশের সকালটাকেই আমরা আপনাদের চোখে দেখতে চাই। দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটুখানি আমরা ফেসবুকেও চলে যাই। ফেসবুকে যাওয়ার আগে যে বিষয়টি টিনা আমি বলতে চাই, আপনারা আরো যারা ছবি পাঠাতে চান তাদের জন্য বলে দিচ্ছি, ছবি পাঠাতে হলে যা করতে হবে আপনার চোখে দেখা সকালের ছবিগুলো আমাদের ফেসবুক অ্যাড্রেসটা বলে দেই, facebook.com/সকালের বাংলাদেশ, এখানে পোস্ট করে দিতে হবে। এবং বিনিময়ে যে সেরা বিজয়ী, মাসের বিজয়ী নির্বাচিত হবেন তার জন্য থাকছে আমাদের যমুনা ফিউচার পার্কে যমুনা ব্লকবাস্টারের একটি শোর 2টো টিকিট, সেই সাথে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাত থাকার এবং অন্যান্য সুযোগ সুবিধা, একটা ফুল প্যাকেজ। এবং সেই সাথে আমাদের তরফ থেকে আমাদের যমুনা টিভির বেশ কিছু সুভিনিয়ার্স এবং চকলেটস। আমি এটা অপেক্ষা করছিলাম জুবাইর কখন হেসে এক গাল গাল ভর্তি হাসি বলে না, হেসে বলে চকলেটস। যাই হোক, এই মুহূর্তে ফেসবুকের কিছু কমেন্ট পড়ে নিতে চাই। যাই বলি, কমেন্ট পড়ে নিচ্ছি। আমি আজকে ছোট করে 2টো কমেন্ট পড়বো। প্রথমে যে কমেন্টটি পড়ছি তা হচ্ছে ফ্র্যাঙ্কলিন রিঙ্গু লিখেছেন, দেখছি সকালের বাংলাদেশ, একদিনও দেখা মিস দিব না। গুড অন ইউ মাই, আপনি একদিনও মিস করবেন না, জেনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, তারপরে যে কমেন্টটি আছে পড়ছি, আমিনুল আবিদ লিখেছেন, আইরিন খান কি এখন আর সকালের বাংলাদেশে হোস্ট করবে না? শি ওয়াজ এ গুড হোস্ট, মিস হার। একদমই তাই টিনা, আমরা দুজনই মিস করছি। অবশ্যই আমাদের পুরো টিম মিস করছে, এবং আইরিন খুব তাড়াতাড়ি অনতিবিলম্বে আমাদের মাঝখানে ফিরবে আবার। রাইট, একদমই তাই। আইরিন চলে গেছে বিষয়টি এমন না, আইরিন ঘুরতে গেছে। আইরিন ঘোরা শেষে আইরিন চলে আসবে আমাদের সাথে, এবং আবারও হয়তো আইরিনের সাথে বসে আমি টিনা আমরা সবাই মিলে শো করব খুব তাড়াতাড়ি। আর অনেকগুলো কমেন্ট ছিল, শুধুমাত্র সময় নেই বলে কমেন্টগুলো পড়তে পারলাম না। একদমই রাগ করা যাবে না, একদমই আশাহত হওয়া যাবে না, আমাদের কাছে লিখে ফেলতে হবে আমাদের ঠিকানায় facebook.com/সকালের বাংলাদেশের সব মনের কথা। আজকের মতো এখানেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে কি করব? বিদায় নেওয়ার আগে এটুকুনি বলবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, যমুনা পরিবারের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপডেটেড থাকবেন।